আজকে আমরা এমন একটা প্রস্তাবনা নিয়ে কথা বলবো যা বাংলাদেশের বিচার আর শাসন ব্যবস্থাকে একেবারে বদলে দেওয়ার কথা বলছে। চলুন এর গভীরে যাওয়া যাক। বলা হচ্ছে প্রত্যেকটা দেশের জীবনেই এমন একটা সময় আসে যখন চারপাশের চ্যালেঞ্জগুলো ভবিষ্যতের রাস্তাটা নতুন করে ভাবতে বাধ্য করে। এই কথাটা কিন্তু আজকের আলোচনার জন্য একদম পারফেক্ট। মনে হচ্ছে বাংলাদেশ ঠিক এমনই একটা মোড়ে এসে দাঁড়িয়েছে। তো প্রশ্নটা হলো, হঠাৎ করে এত বড় সংস্কারের কথা উঠছে কেন? মানে সোর্স ম্যাটেরিয়াল ঠিক কোন কোন সমস্যার কথা বলছে? দেখুন, সমস্যাগুলো কিন্তু মোটেই হালকা নয়, বেশ গভীরে গেঁথে গেছে। যেমন ধরুন, দারিদ্র্য আর সিস্টেমিক করাপশন তো আছেই, তার উপর যোগ হয়েছে সামাজিক অবিচার আর চোখে পড়ার মতো বৈষম্য। বলা হচ্ছে এই চারটা জিনিসই নাকি দেশের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, সমস্যাগুলো তো বোঝা গেল, কিন্তু সমাধানটা কি? এই অবস্থা থেকে বেরোনোর জন্য কি ধরনের ভিশন বা ভবিষ্যতের ছবি আঁকা হচ্ছে, চলুন সেটাই দেখি। এই যে ভিশনের কথা বলছি আমরা, সেটার উৎস হল গুরু দেলোয়ার হোসেনের লেখা একটা বই, দ্য আর্কিটেক্টস অফ টুমরো। আর এটা কিন্তু শুধু সমস্যা নিয়ে লেখা কোনো বই না, বরং এটাকে একটা স্ট্র্যাটেজিক রোডম্যাপ বা পথনকশা হিসেবেই দেখা হচ্ছে। কিভাবে পুরো দেশকে বদলে ফেলা যায় তার একটা ব্লুপ্রিন্ট। লক্ষ্যটা কিন্তু বেশ বড়। এক কথায় বললে বাংলাদেশের নবজাগরণ বা রিজুভেনেশন অফ বাংলাদেশ। আর এটা যে শুধু মুখের কথা না, তার প্রমাণও আছে। ভাবুন একবার, জাপান, ফিনল্যান্ড, সিঙ্গাপুরের মতো দেশগুলোর পাশে বাংলাদেশকে দাঁড় করানোর কথা বলা হচ্ছে। যেন পুরো বিশ্বের কাছে বাংলাদেশ হয়ে ওঠে উন্নতি আর স্থিতিশীলতার একটা উদাহরণ। তো এত বড় একটা পরিকল্পনা, এর দুটো প্রধান দিক আছে। চলুন আমরা প্রথমটা দিয়ে শুরু করি, বিচার ব্যবস্থার সংস্কার। দেখা যাক এখানে ঠিক কি কি বদলের কথা বলা হচ্ছে। এই পুরো সংস্কারের প্ল্যানটার একটা নির্দিষ্ট নামও দেওয়া হয়েছে, দফা ২৭ বা DAFA 27, যার মানেই হল জাস্টিস অ্যান্ড রিফর্ম, মানে বিচার আর সংস্কার। নামটাতেই কিন্তু এর মূল উদ্দেশ্যটা পরিষ্কার। বিচার ব্যবস্থাকে নতুন করে সাজানোর জন্য মূলত চারটা বড় প্রস্তাব দেওয়া হয়েছে। ১ নম্বর হল একটা জুডিশিয়াল কমিশন গঠন করা, যারা পুরো সংস্কার প্রক্রিয়াটা দেখভাল করবে। ২, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরিয়ে আনা, যাতে বিচারকদের একটা জবাবদিহিতার জায়গা থাকে। ৩ নম্বর, বিচারপতি নিয়োগের জন্য একটা নতুন স্বচ্ছ আইন তৈরি করা। আর সবশেষে বিচার ব্যবস্থার মান বাড়ানোর জন্য আরও নতুন আইন বিশ্ববিদ্যালয় তৈরি করা। এই প্রস্তাবগুলোর মধ্যে একটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সেটা হলো বিচার ব্যবস্থাকে ডিসেন্ট্রালাইজ বা বিকেন্দ্রীকরণ করা। আর এর সবচেয়ে বড় উদাহরণ, ঢাকার বাইরে হাইকোর্টের আরও ৮টা স্থায়ী বেঞ্চ বসানোর প্রস্তাব। এতে কিন্তু সাধারণ মানুষের জন্য বিচার পাওয়াটা অনেক সহজ হয়ে যেতে পারে। আর একটা দারুণ ব্যাপার হল ন্যায়পাল বা অম্বাডসম্যান পদটাকে সক্রিয় করার কথা বলা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, ন্যায়পালটা কি? সোজা কথায় উনি এমন একজন কর্মকর্তা যার কাছে সাধারণ মানুষ যে কোনো সরকারি সংস্থার বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানাতে পারে। সবচেয়ে অবাক করার বিষয় হল, আমাদের সংবিধানে এই পদটা কিন্তু আগে থেকেই আছে, কিন্তু আজ পর্যন্ত এটা চালু করা হয়নি। এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম তার মূল ভিত্তিটা কিন্তু একটাই, আর সেটা হলো বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি আলাদা করে ফেলা, মানে দুটোই হবে স্বাধীন। এই একটা নীতির উপর ভিত্তি করেই কিন্তু বাকি সব সংস্কারের প্রস্তাবগুলো তৈরি করা হয়েছে। আচ্ছা, বিচার ব্যবস্থার সংস্কার তো গেল, এবার চলুন দ্বিতীয় বড় অংশটা দেখি। দফা ২৭ কিন্তু শুধু বিচার বিভাগেই থেমে নেই, এটা দেশের সংবিধান আর শাসন ব্যবস্থা নিয়েও বড়সড় পরিবর্তনের কথা বলছে। আর এখানের প্রস্তাবগুলো তো রীতিমতো বৈপ্লবিক। যেমন সরকারের ক্ষমতাকে একদম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া, মানে বিকেন্দ্রীকরণ। আবার সেই ব্রিটিশ আমলের প্রশাসনিক কাঠামো ভেঙে ফেলার কথাও আছে। এখানেই শেষ না, সংসদে মহিলাদের জন্য যে সংরক্ষিত আসন আছে সেটাও তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আর সবচেয়ে বড় যে কথাটা বলা হয়েছে সেটা হলো একটা একেবারে নতুন সংবিধান তৈরি করা। এই পরিবর্তনের মধ্যে একটা ছোট কিন্তু বেশ সিম্বলিক বা প্রতীকী প্রস্তাবও আছে, সেটা হলো দেশের নাম বদলানো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থেকে গণ শব্দটা বাদ দিয়ে শুধু রিপাবলিক অফ বাংলাদেশ রাখার কথা বলা হচ্ছে। শুনতে ছোট লাগলেও এর পেছনে হয়তো রাষ্ট্রের দর্শন নিয়েই নতুন করে ভাবার একটা ইঙ্গিত আছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এত বড় একটা পরিবর্তন কি দেশের মানুষ মেনে নেবে? আর ঠিক এই কারণেই একটা গণভোট বা রেফারেন্ডাম আয়োজন করার কথা বলা হয়েছে। মানে নতুন সংবিধান আদৌ দরকার আছে কিনা সেই সিদ্ধান্তটা দেশের জনগণই নেবে। তো এই সব প্রস্তাবনা কিন্তু শুধু ভবিষ্যতের জন্য ফেলে রাখা হয়নি, এর সাথে বেশ কিছু জরুরি দাবি আর একদম নির্দিষ্ট ডেডলাইনও জুড়ে দেওয়া হয়েছে।
এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন ২০২৪ সালের জুলাই মাসের ঘটনার পর থেকেই কিন্তু এই সংস্কারের দাবিগুলোর সামনে এসছে। এর মধ্যে দুটো চলমান দাবিও আছে। বিডিআর বিদ্রোহের মামলায় নিরপরাধ সৈন্যদের মুক্তি দেওয়া আর জুলাইয়ের ঘটনায় যারা হতাহত হয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। আর সবচেয়ে বড় লক্ষ্যটা কি জানেন? ২০২৬ সালের নির্বাচনের আগেই পুলিশ আর প্রশাসনকে রিফর্ম করা আর ভিকটিমদের জন্য একটা দৃশ্যমান বিচার নিশ্চিত করা। তাহলে দেখুন, একটা নতুন সংবিধান, দেশের একটা নতুন নাম, একদম নতুন একটা বিচার ব্যবস্থা, সব মিলিয়ে একটা বিশাল পরিবর্তনের ব্লুপ্রিন্ট আমাদের সামনে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই আগামীর কারিগর বা আর্কিটেক্টস অফ টুমরো তাদের গড়ে তোলার জন্য ঠিক কি লাগবে? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই আমাদের দেবে।